হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের রুটিন অনুযায়ী এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আর তোমাদের 6 নম্বর অধ্যায়টা আলোচনা হচ্ছিল। এই 6 নম্বর অধ্যায় থেকে তোমাদের আবার টেক্সট বইটা আজকে কিছুটা পড়াবো। আমি যতটা পড়িয়েছিলাম তারপর থেকে আজকে আমলাতন্ত্র থেকে শুরু করছি। ভালো করে ক্লাসটা শুনবে। আমাদের টেক্সট বই পড়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা সিলেবাসটা সম্পর্কে অবগত হতে পারি, অর্থাৎ আমাদের সিলেবাসে কি আছে সেটা জানতে পারি, এবং আর যেটা লক্ষ্য আমাদের ছোট প্রশ্ন 40-এ 40 যাতে আমরা অ্যান্সার করতে পারি। ভালো করে শুনবে, কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা জানাবে। এখানে বলছে দেখো, আমলাতন্ত্রের সংজ্ঞা। সাধারণভাবে সরকারি কাজে নিযুক্ত স্থায়ী সরকারি কর্মচারীবৃন্দকে বলছে, সাধারণভাবে সরকারি কাজে নিযুক্ত স্থায়ী সরকারি কর্মচারীবৃন্দকে, বিশেষ করে উচ্চপদস্থ কর্মচারীবৃন্দকে আমলা বলা হয় এবং এদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে আমলাতন্ত্র বলে অভিহিত করা হয়। অর্থাৎ আমলাদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে আমলাতন্ত্র বলা হয়। এবারে এখানে যে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের যদি লিখতে দেয় ছোট প্রশ্ন এসএকিউ, যে এসএকিউ আকারে একটা প্রশ্ন দিল, কি প্রশ্ন দিল, বলল আমলাতন্ত্রের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। তোমাদের তখন কি লিখতে হবে? দেখো, ব্যুৎপত্তিগত অর্থে আমলাতন্ত্র বা বিউরোক্রেসি কথাটি এসেছে ফরাসি শব্দ বুড়ো এবং গ্রিক শব্দ ক্রেটিন থেকে। কি বললাম? ফরাসি শব্দ বুড়ো এবং গ্রিক শব্দ ক্রেটিন থেকে। বুড়ো শব্দটির অর্থ হলো লিখবার টেবিল, এবং ক্রেটিন শব্দটির অর্থ হলো শাসন। অর্থাৎ শব্দগত অর্থে আমলাতন্ত্র হলো টেবিল শাসন ব্যবস্থা। পরবর্তীকালে বুড়ো শব্দটি এক একটি দপ্তর অর্থে ব্যবহার করা হয়। তাহলে তোমাদের যদি বলে আমলাতন্ত্রের ব্যুৎপত্তিগত অর্থ কি, তোমরা সেক্ষেত্রে কি করবে, সেখানে এই ব্যুৎপত্তিগত অর্থ এখান থেকে এই টেবিল শাসন ব্যবস্থা পর্যন্ত তোমরা লিখতে পারো। এবারে পরবর্তীকালে বুড়ো শব্দটি এক একটি দপ্তর অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ আমলাতন্ত্র বলতে বিভিন্ন দপ্তরের মধ্যে শাসন পরিচালনাকে বোঝায়। অধ্যাপক গার্নারের মতে আমলাতন্ত্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সরকারি কাজকর্ম মূলত বিভিন্ন দপ্তরের মাধ্যমে সম্পাদন করা হয় এবং দপ্তরের কর্তা ব্যক্তিগণ সরকারি নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে থাকেন। এবারে এখানে আমলাতন্ত্রের যদি তোমাদের সংজ্ঞা লিখতে বলে, তোমরা একজনের নাম উল্লেখ করে লিখলেই ভালো হয়। আমার মনে হয় যে অ্যালমন্ড ও পাওয়েল বলেছেন, আমলাতন্ত্র বলতে এমন এক ব্যাপক সংগঠনকে বোঝায় যার মাধ্যমে শাসকবর্গ তাদের নিজেদের সিদ্ধান্তকে কার্যকর করে। ঠিক আছে, এবারে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। এখানে আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখে নেব, কারণ এখানে তোমাদের আমলাতন্ত্রের সমস্ত বৈশিষ্ট্য পড়ে মুখস্থ করার কোনো দরকার নেই। 1 নম্বর বৈশিষ্ট্য, পদের স্থায়িত্ব, অর্থাৎ আমলাদের পদটা কিন্তু স্থায়ী পদ। ঠিক আছে, স্থায়িত্ব হলো আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য। বলছে এক সরকার পরিবর্তিত হয়ে আরেক সরকার ক্ষমতায় আসে, কিন্তু আমলারা একটি নির্দিষ্ট বয়স সীমা পর্যন্ত স্বপদে বহাল থাকেন। তারপরে দেখো, পরের বৈশিষ্ট্য দেখো কি বলা হচ্ছে, যে সরকারি উত্থান পতনে প্রভাবিত না হয়ে প্রশাসনিক কার্যে নিরবচ্ছিন্নতা বজায় রাখার দায়িত্ব আমলাতন্ত্রের। তাহলে সরকারের উত্থান পতন হবে, আজকে এই সরকার আছে, কাল অন্য সরকার আসবে, কিন্তু সেই নিয়ে আমলাতন্ত্রকে মাথা ঘামালে চলবে না। তাদের কি করতে হবে? প্রশাসনিক কাজের একটা নিরবচ্ছিন্নতা বজায় রাখতে হবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, বলছে অপ্রকাশ্যে কাজ করে বলে, যে এদের কাজ তো প্রকাশ্যে হয় না, অপ্রকাশ্যে কাজ করে বলে প্রশাসনের সুনাম দুর্নামের সঙ্গে আমলাদের কোনো সম্পর্ক থাকে না। এবারে পরে আমাদের যে মেন পয়েন্ট জানতে হবে, দেখো আমলাতন্ত্রের কার্যাবলী ও ভূমিকা। এখানেও তোমাদের সমস্ত পয়েন্ট মুখস্থ করার কোনো দরকার নেই। পরীক্ষার জন্য 2-3টে পয়েন্ট মুখস্থ করে রাখবে, যে আমলাতন্ত্রের 2টি কাজ এবং সঙ্গে তোমাদের আমলাতন্ত্রের 2টি কাজ এবং ইম্পর্টেন্ট যে বাকি এরিয়াগুলো আমি মার্ক করে দিয়েছি, এই এরিয়াগুলো তোমাদের একটু দেখে রাখতে হবে। দেখো, প্রথম কাজ কি? সরকারি নীতি রূপায়ণ করা। এখানে কি বলা হচ্ছে দেখো,
আমলাতন্ত্রের প্রধান কাজ হলো সরকার কর্তৃক গৃহীত নীতি ও সিদ্ধান্ত আইনসভা কর্তৃক প্রণীত আইন, আরেকবার রিপিট করছি যে আমলাতন্ত্রের প্রধান কাজ হলো সরকার কর্তৃক গৃহীত নীতি ও সিদ্ধান্ত আইনসভা কর্তৃক প্রণীত আইন, বিভিন্ন সরকারি নির্দেশ এবং বিচার বিভাগীয় সিদ্ধান্ত সমূহকে বাস্তবায়িত করা। এটা একটা কাজ গেল। তারপরে দেখো দ্বিতীয় কাজ হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত কাজ। এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে বর্তমানে জনকল্যাণকামী রাষ্ট্রের ধারণা সম্প্রসারণের ফলে আইনসভাকে নানাবিধ জটিল বিষয়ে আইন প্রণয়ন করতে হয়, অথচ আইন প্রণয়ন করতে গেলে যে দক্ষতা ও বিশেষ শিক্ষিত জ্ঞানের প্রয়োজন তা অধিকাংশ রাজনৈতিক প্রশাসনের থাকে না। তাই আইনের খসড়া তৈরি থেকে আরম্ভ করে আইনকে কার্যকর করা ইত্যাদি সব ব্যাপারেই তাদের নির্ভর করতে হয় আমলাদের ওপর। তারপরে যেটা দেখো বলছে সংবাদ ও তথ্য সরবরাহ। এই পয়েন্টটা তোমাদের একটু করতে হবে যে শুধু মন্ত্রীদের নয়, বিভিন্ন গণমাধ্যম, রাজনৈতিক দল, স্বার্থগোষ্ঠী ও জনসাধারণের চাহিদা মতো তথ্য ও সংবাদ সরবরাহ করা আমলাদের অপর একটি গুরুত্বপূর্ণ কাজ। এবারে আরও একটা কাজ এখানে আমি দাগ দিয়ে দিয়েছি তোমাদের, বিচার সংক্রান্ত কাজ। বর্তমানে বহু দেশেই সরকারি কর্মচারীদের বিচারের জন্য প্রশাসনিক আদালত দেখা দেয়। এই সমস্ত প্রশাসনিক আদালতে আমলারাই মুখ্য ভূমিকা পালন করে থাকেন। তারপরে দেখো পরে তোমাদের যেটা করতে হবে এখানে আমলাতন্ত্রের ত্রুটি। এখানেও সমস্ত কিছু জানার দরকার নেই। আমলাতন্ত্রের 2 বা 3টে ত্রুটি তোমাদের জানলেই হবে, কারণ খুব জোর পরীক্ষায় ছোট প্রশ্ন আসতে পারে যে আমলাতন্ত্রের 2টি সীমাবদ্ধতা লেখো বা 2টি ত্রুটি লেখো। সেক্ষেত্রে দেখো বলছে আমলাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো এই যে তারা সব সময় নিজের ভালো মন্দ সম্পর্কে সচেতন থাকে, ফলে জনস্বার্থ উপেক্ষিত হয়। 2 নম্বর ত্রুটি দেখো রুটিন মাফিক কাজ। আমলারা কখনোই রুটিন মাফিক কাজের বাইরে যেতে চান না। আমলাদের কাজ অনেকটাই নিষ্পান যন্ত্রের মতো। তারপরের পয়েন্ট দীর্ঘসূত্রিতা। এই পয়েন্টটা দেখো দীর্ঘসূত্রিতা। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আমলাতন্ত্রের একটি বড় ত্রুটি হলো এর দীর্ঘসূত্রিতা। আমলাদের কাছে কোনো বিষয় পাঠানো হলে সেটি দীর্ঘদিন ধরে তাদের ফাইলবন্দি হয়ে পড়ে থাকে। তাহলে এখানে যদি আমলাতন্ত্রের 2টি সীমাবদ্ধতা লিখতে বলে, এই 3টে সীমাবদ্ধতা যে তোমাদের পড়িয়ে দিলাম এখান থেকে যে কোনো 2টো সীমাবদ্ধতা তোমরা নিজেদের মতো করে লিখে দিতে পারবে। তারপরে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ। আমলাতন্ত্রের নিয়ন্ত্রণের কটা পদ্ধতি আছে? অ্যানাল বল আমলাতন্ত্রের নিয়ন্ত্রণের 3টে পদ্ধতির কথা বলেছেন। এক হচ্ছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, 2 হচ্ছে রাজনৈতিক নিয়ন্ত্রণ, আরেকটা হচ্ছে আইনগত নিয়ন্ত্রণ। এই 3ভাবে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা সম্ভব। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণে কি বলা হচ্ছে দেখো, যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের অর্থ হলো প্রশাসনিক কাঠামোর মধ্য থেকেই কার্যকর আত্মনিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ, আমলাদের নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ ইত্যাদির ক্ষেত্রে উত্তম ব্যবস্থা প্রবর্তন অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের অঙ্গ। তারপরে কি বলা হচ্ছে রাজনৈতিক নিয়ন্ত্রণ। এখানে কি বলা হচ্ছে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের দ্বিতীয় পদ্ধতি হলো রাজনৈতিক নিয়ন্ত্রণ। আইনসভা, সরকার, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভৃতির মাধ্যমে নিয়ন্ত্রণ এই দ্বিতীয় শ্রেণীর নিয়ন্ত্রণ পদ্ধতির অন্তর্গত। তারপরে হচ্ছে আইনগত নিয়ন্ত্রণ। এখানে কি বলা হচ্ছে শোনো, আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের অপর একটি পদ্ধতি হলো আইনগত নিয়ন্ত্রণ। আমলারা তাদের ক্ষমতার এখতিয়ার অতিক্রম করলে বা ক্ষমতার অপব্যবহার করলে, দুর্নীতির আশ্রয় নিলে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা দায়ের করা যায় এবং সহজেই তাদের নিয়ন্ত্রণ করা যায়। তাহলে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণের তোমরা কটা পদ্ধতি জানলে? 3টে পদ্ধতি। এক হচ্ছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, 2 হচ্ছে রাজনৈতিক নিয়ন্ত্রণ, 3 হচ্ছে আইনগত নিয়ন্ত্রণ। তারপরে দেখো, তারপরে আমরা পড়ব আইন বিভাগ।
এতক্ষণ আমরা সরকারের শাসন বিভাগটা পড়ছিলাম, এবারে আমরা আসছি আইন বিভাগ। এখানে কি বলা হচ্ছে দেখো, গার্নার বলেছেন খুব ভালো করে ক্লাস শুনবে, অনেক কিছু শিখতে পারবে। দেখো গার্নার বলেছেন সরকারের যেসব বিভাগের মধ্যে দিয়ে রাষ্ট্রের ইচ্ছা প্রকাশিত ও কার্যকারী হয় তাদের মধ্যে নিঃসন্দেহে আইন বিভাগের স্থান সবার ওপরে। এখানে গার্নার আইন বিভাগের স্থানকে সবার ওপরে দিচ্ছে। তারপরে এখানে মেন জিনিসগুলো দেখো যে বিভিন্ন দেশের আইনসভার বিভিন্ন নাম আছে। ব্রিটেন আর ভারতের আইনসভার নাম পার্লামেন্ট, খেয়াল করবে এগুলো খুবই ইম্পর্টেন্ট। ব্রিটেন আর ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস। চীনের আইনসভার নাম জাতীয় গণকংগ্রেস। জাপানের হচ্ছে ডায়েট। নেপালের হচ্ছে স্টেট পঞ্চায়েত। ঠিক আছে, এইগুলো হচ্ছে বিভিন্ন দেশের আইনসভার নাম। গঠনের দিক থেকেও দেখা যায় কোনো দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, আবার কোনো দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। এবারে দেখো আইনসভার কার্যাবলী ও ভূমিকা। এখানে তোমাদের এটা দেখো বলছে দেশভেদে, কালভেদে, কাল মানে সময়, ও অন্যান্য বহু কারণে বিভিন্ন দেশের আইনসভা বিভিন্ন কাজ ও ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা যার কাজ ও ভূমিকা ব্রিটেন ও ফ্রান্সের আইনসভার তা নয়। বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার যা কাজ আর ভূমিকা ব্রিটেনের ও ফ্রান্সের আইনসভার তাই নয়। ঠিক আছে, এবারে এখানে আইনসভার প্রধান কাজগুলো দেখো। প্রথম কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, অর্থাৎ আইন কি তৈরি করা। এখানে কি বলা হচ্ছে দেখো, আইনসভার প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, যুগের ও সমাজের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এবং জনমতের দিকে তাকিয়ে আইনসভার নতুন আইন প্রণয়ন করে, পুরনো আইন সংশোধন অথবা বাতিল করে ভিন্ন ভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় আইন প্রণয়ন পদ্ধতিও ভিন্ন ভিন্ন হয়। এটা আমাদের অত ডিটেলস জানার দরকার নেই। এবারে পরের পয়েন্ট যেটা তোমাদের জানতে হবে, শাসন সংক্রান্ত কাজ। শাসন বিভাগের গঠন ও নিয়ন্ত্রণ আইনসভার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ভারতবর্ষ, গ্রেট ব্রিটেন প্রভৃতি দেশে মন্ত্রিপরিষদ চালিত শাসন ব্যবস্থা প্রবর্তিত আছে। সেখানে মন্ত্রিসভার প্রতিটি সদস্যকে আইনসভার সদস্য হতে হয় এবং তাদের কাজের জন্য আইনসভার কাছে জবাবদিহি করতে হয়। মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহণের মাধ্যমে মন্ত্রিসভাকে পদচ্যুত করতে পারে। এবারে আছে দেখো অর্থ সংক্রান্ত কাজ। সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি আর্থিক বছরের প্রারম্ভে অর্থাৎ প্রথমে আইনসভা সরকারের আয় ব্যয়ের হিসাব বা বাজেট অনুমোদন করে। এছাড়া কর ধার্য ও সংগ্রহ প্রভৃতি ক্ষেত্রেও আইনসভার অনুমোদন প্রয়োজন। আইনসভার অনুমোদন ছাড়া সরকার এক পয়সাও খরচ করতে পারে না। এবার বিচার সংক্রান্ত কাজও আছে। আইনসভা কিছু বিচার সংক্রান্ত ক্ষমতা প্রয়োগ করে। ব্রিটিশ লর্ডসভা ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ আনা যায়। এবারে এখানে যেটা পড়তে হবে তোমাদের তারপরে যে আইনসভার গঠনটা, ঠিক আছে। এখানে দেখো বলছে পৃথিবীর প্রতিটি দেশেই আইনসভা আছে, তবে প্রতিটি দেশের আইনসভার গঠন একরকম হয় না। কোনো দেশের আইনসভা একটি মাত্র কক্ষ নিয়ে গঠিত। এই ধরনের আইনসভাকে বলা হয় এক কক্ষ বিশিষ্ট আইনসভা। পৃথিবীতে বর্তমানে তো 112টি এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। তাহলে প্রায় আমাদের কিন্তু 200টা দেশ অর্থাৎ রাষ্ট্র আছে। এর মধ্যে যদি 112টা এক কক্ষ বিশিষ্ট আইনসভা থাকে তাহলে তোমরা বুঝতেই পারছো যে 50%-এর বেশি আইনসভা হচ্ছে পৃথিবীর মধ্যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। ঠিক আছে, এখানে নামগুলো দেখে নাও একটু এক কক্ষ বিশিষ্ট আইনসভার। চীন, নেপাল, বাংলাদেশ, ইজিপ্ট, কুয়েত, ইরান, কিউবা, এগুলো সব, নিউজিল্যান্ড, পর্তুগাল, তুরস্ক, কেনিয়া, এগুলো সব হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেখানে আইনসভা দুটো কক্ষ আছে তাকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, এইগুলো। এবারে এখানে তারপরে বলা হচ্ছে দেখো
এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি, এখানে দুটো যুক্তি তোমাদের দিতে বলে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি দাও। দেখো, গণতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো জনগণের শাসন। এই ধরনের শাসন ব্যবস্থায় বলছে আইনসভা গঠিত হয় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে। আইনসভার এক কক্ষ বিশিষ্ট হলে গণতন্ত্রের এই নীতি মানে আক্ষরিকভাবে মেনে চলা সম্ভব। তারপরে বলছে সময়ের অপচয় হয় না। ল্যাস্কি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীদের মতে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে আইনের প্রস্তাব নিয়ে দুটি কক্ষ দীর্ঘ সময় ধরে আলোচনা ও বিতর্ক চলে, ফলে সময়ের অপচয় এবং আইন পাশে বিলম্ব ঘটে। কিন্তু আইনসভা এক কক্ষ বিশিষ্ট হলে এইভাবে সময়ের অপচয় হয় না এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়। তারপরে দেখো, তারপরে কি বলা হচ্ছে, দেখো দায়িত্ব বিভক্ত। আরেকটা এর ভালো দিক হচ্ছে দায়িত্ব বিভক্ত হয় না। আইনসভা দুটি কক্ষ থাকলে দায়িত্ব ভাগাভাগি হয়ে যায়, ফলে কে কোন কাজের জন্য দায়ী তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে এবং এক কক্ষ অন্য কক্ষের ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপরে এবারে আজকে আমরা তাহলে আইনসভার পক্ষে বলছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি পর্যন্ত পড়লাম। আর অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে। ভালো নম্বর পেতে গেলে তাহলে অ্যাডমিশান নেওয়ার জন্য আর দেরি করার দরকার নেই, এই নম্বরটায় যোগাযোগ করবে 9123005218 বলছে 005218। আরেকবার নাম্বার রিপিট করছি 9123005218। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে যোগাযোগ করতে পারো। অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে গেলে তোমাকে 200 টাকা অ্যাডভান্স দিয়ে মানে অ্যাডমিশান নিতে হবে, অর্থাৎ যে মাসে পড়বে সেই মাসের পয়সা পেমেন্ট করে অ্যাডমিশান নিতে হবে। আর মাসে 200 টাকা করে তোমাদের ফিস থাকছে, সপ্তাহে 2টো করে ক্লাস থাকছে, মাসে একটা করে মক টেস্ট এবং টেক্সট প্রশ্ন উত্তর আলোচনা করানো হবে, টেক্সট বই পড়ানো হবে, রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা পড়ানো হবে। যখন টেস্ট পেপার পাওয়া যাবে অর্থাৎ টেস্ট পেপার বার হবে তখন টেক্সট পেপারও সলভ করানো হবে, অর্থাৎ সম্পূর্ণ জিনিসটাই তোমাদের করানো হবে যাতে তোমরা 90%-এর ওপরে নাম্বার পেতে পারো যদি পড়াশোনা করো আর কি। যেগুলো দেওয়া হবে যদি সেগুলো পড়ো অবশ্যই তোমরা 90%-এর বেশি কেন 100%-এর কাছাকাছি নম্বর পেতে পারবে যেভাবে পড়ানো হচ্ছে।